হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজকে যেই ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা কিন্তু অদ্ভুতের সাথে ভৌতিক হতে চলেছে। কেন কি এই ঘটনাটা যে পাঠিয়েছে তার ফ্রেন্ডের সাথে ঘটা এই ঘটনাটা। আর তার ফ্রেন্ড কিন্তু একজন চোর, যে অভাবে নয় স্বভাবে চোর। তো জানি না তার কেন চুরি করতে ভালো লাগে, কিন্তু সে চোর, কিন্তু আজকের সময় সে চুরি ছেড়ে দিয়েছে এই ঘটনাটা তার লাইফে হওয়ার পর থেকে। আর এই ঘটনাটা যে আমাদের বলে তার নাম হলো ঈশান, কিন্তু যে চুরি করে তার নামটা আমি এখানে বলবো না, তাকে একটা কাল্পনিক নাম দিচ্ছি, বিশ্বজিৎ ধরো। কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরো একটা কথা, যদি তোমরা এখন অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে দাও। যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনা দেখে যাই। তো আমাদের বিশ্বজিৎ ভাই বলে যে আমার যে ফ্রেন্ডের ঘটনাটা আমি বলতে চলেছি, ও কিন্তু অভাবে নয় স্বভাবে চোর। ওর চুরি করতে এক প্রকার ভালো লাগে। আর শুধু ও বাড়ি ঘরে নয়, মানে কাউর গাছ থেকে কোনোদিন আম চুরি করলো, কাঁঠাল চুরি করলো, পেয়ারা চুরি করলো, এইসবও কিন্তু ওর স্বভাবে আছে। আর সব থেকে বড় কথা এটাও নয়, মেন ব্যাপার হলো এটা যে ও এরকমই ধরনের একটা চোর। যদি আমরা পাড়ার কিছু 10-12 জন বন্ধুরা মিলে বসে রয়েছি, তার মধ্যে যদি কেউ মানে একটা দুটো সিগারেট খেয়ে প্যাকেটটা রেখে দিয়েছে, ও টুক করে প্যাকেটটা তুলে পকেটে ভরে কিন্তু অন্যদিকে গিয়ে বসবে। তারপর সবাই খোঁজাখুঁজি করে যে কোথায় কোথায় কোথায়। কিন্তু প্রথম প্রথম তো এবার কেউ বুঝতে পারতো না কে নিয়েছে। এবার বন্ধুদের মধ্যে সবাইকে ধরবে, এ তোর পকেট দেখা, তোর পকেট দেখা। ওটা খারাপ লাগে। তো তাই জন্য যার চুরি হতো সে ছেড়ে দিত। কিন্তু পরে পরে আমরা বুঝতে পারি যে এটা বিশ্বজিৎ করে। তারপর থেকে যখনই কিন্তু কোনো জিনিস চুরি হতো, আমরা গিয়ে বিশ্বজিৎকে ধরতাম। আর ওর কাছেই পাওয়া যেত ওই জিনিসটা। তো আমরা বন্ধু ছিলাম বলে কোনোদিন কিন্তু ওকে কোনো রকম ভাবে উল্টাপাল্টা বলা, মারধর করা এসব কিছু করিনি। কিন্তু ওকে আমরা সবসময় বোঝাতাম যে ভাই বিশ্বজিৎ, এরকম ভাবে চুরি করিস না। তোর যে একটা নিজের রেপুটেশন আছে, এই জিনিসটা কিন্তু নষ্ট হচ্ছে তোর এই বারবার চুরি করার জন্য। তো যাই হোক, বিশ্বজিৎ কিন্তু শুনতো না। তো হঠাৎ একদিন আমি ঘরের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে দাঁত মাজছি। তখন বাজে এই ধরো বিকাল 5:30। আর হ্যাঁ, আমার একটা প্রবলেম আছে দাঁতে, যার কারণে কিন্তু আমি 3 বেলা করে দাঁত মাজি। একবার রাত্রে, একবার সকালে, আর একবার বিকালে। তো যাই হোক, বিকালে খাওয়া দাওয়ার পর বিকালবেলা দাঁতটা মাজি, কেন কি আমার খেতে খেতে ওই ধরে রাখো 4টে 4:30 বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি ঘরের বাইরে বেরিয়ে দাঁত মাজছি, তখন দেখছি বিশ্বজিৎ ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে। তখন আমি ওকে দেখে বলি, এই কিরে বিশ্বজিৎ, ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছিস কেন? কোথায় চুরি করতে গেছিলি ভাই? মেরেছে নাকি ধরে? তো যখন এরকম ভাবে ওকে বলি, তখন বিশ্বজিৎ বলে যে আরে বলিস না ভাই, যা কাণ্ড হয়েছে আমার সাথে, চুরি রইলো আমার মাথায়, আমি আজকের পর আর কোনো জায়গায় চুরি করতে যাব না। তখন হঠাৎ আমি বিশ্বজিৎকে বলি, বাবা কিরে ভাই, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে দেখি তো। তুই বলছিস চুরি করবি না, তোকে এত বছর ধরে আমরা সবাই বোঝাচ্ছি ভাই চুরি করিস না, রেপুটেশনটা নষ্ট হচ্ছে, মা বাবার নাম নষ্ট হচ্ছে, আজকে তুই নিজে বলছিস চুরি করবি না, কি ব্যাপারটা বলতো? তখন আমাকে বলে, ভাই একটা ভৌতিক কাণ্ডর পাল্লায় পড়েছিলাম আমি। তখন আমি বলি, কি ভৌতিক কাণ্ডর পাল্লায় পড়েছিস? তখন বিশ্বজিৎ আমাকে পুরো ঘটনাটা বলে। বলে আমি ঘুড়ি ধরতে গেছিলাম, ঠিক আছে? যখন আমি ঘুড়ি ধরতে যাই, একটা ঘুড়ি কেটে পড়ছিল, ওই ঘুড়িটা আমি পিছু করতে করতে যখন ওই ঘুড়িটা ধরতে যাই, তখন ওই দাদার বাড়ির কাছে ওই ঘুড়িটা পড়ে। আচ্ছা, দাদার বাড়ি কে সে মানুষটা, তার কিন্তু পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে ঘটনাটা বলার সময় ঈশান দাদা ভাই কিন্তু দিয়েছে, কিন্তু আমি এখানে বললাম না, কেন কি এটা প্রাইভেট থাকাই ভালো। তো যাই হোক, বলে যে ওই দাদার বাড়ির কাছে গিয়ে পড়েছিল, আমি ওখান থেকে ঘুড়িটা যখন তুলে নিয়ে আসলাম দেখলাম বাড়িতে কেউ নেই। তখন আমি ভাবলাম, বা বাড়িতে কেউ নেই, ভালো একটা সুযোগ তো, একটু দেখি ব্যবস্থা করে ঢুকবো। তো আমি ওই ঘড়িটা ধরার বাহানা করে ভালো করে ঘরের চারিপাশটা ঘুরে দেখলাম যে কোথা থেকে ঢোকা যায় ঘরে। তো ওখান থেকে দেখলাম একটা জানলা এরকম ভাবে বানানো যেখান থেকে আমি আরামসে ঢুকতে পারবো, একটুখানি গ্রিলটাকে
মানে ঢিলা করে। তো যাই হোক, ও ভালো করে দেখে নিয়েছি কোথা থেকে কি করতে হবে। তো করার পর ভালো করে দেখে নিই। দেখে নেবার পর আমি কিন্তু পৌঁছে যাই সেখানে ঠিক রাত্রেবেলা। রাত্রেবেলা গিয়ে আমি ওই ঠিক জানলাটা খুলে ওই যে গেটের গ্রিলটা ছিল, মানে ওই আগেকার যেরকম ডিজাইন হতো না গেটের, ওই লোহার রড মতো লাগানো থাকতো, ওই জেলে ঠেলেও তোমরা দেখতে পারবে ওরকম ধরনের। তো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি নয়। তো ওরকম ধরনের, আর ওগুলো না মানে খোলা যায়, ঠিক আছে? ওগুলো আমিও দেখেছি। আমি যখন আমার এক ঠাকুমার বাড়িতে গেছিলাম, ওখানে বসে বসে ওই জানলা নিয়ে খেলা করছিলাম, তো ওই তখন আমিও দেখেছিলাম ওগুলো খোলা যায়, নড়ছিল, আমি একটা দুটো খুলেও ফেলেছিলাম, আবার চুপচাপ লাগিয়ে দিয়েছি। যাই হোক, তো ওরকমই জানলা করা ছিল ওই বাড়িতে। তো আমি ওই জানলার ওই যে একটা কবচা মতো ছিল, মানে ওই রড মতো, ওই রডটাকে বেশ টানাটানি করে ওইটাকে কিন্তু খুললাম। খোলার পর যা ওখানে জায়গা তৈরি হলো, ওখান থেকে কিন্তু আমি মানে কোনো প্রবলেম ছাড়া আরামসে ঢুকে যেতে পারি। তো আমি সেই মতোই কাজ করলাম। আমি কিন্তু ওই জানলা থেকে ঢুকে যাই। জানলা দিয়ে ঢুকে আমি দেখছি যে বাড়িতে কেউ নেই। তো বাড়ি বাইরেতে তালা মারা হতে পারে, কিন্তু এরকমও হতে পারে যে বাড়িতে কেউ রয়েছে। অনেক সময় হয় না, বাড়িতে কেউ রয়েছে, বাইরে থেকে তালা মেরে গেছে, ঘরে খাবার দাবার রয়েছে, ঘর থেকে বেরোয় না, এরকম হতে পারে। আমি ঘরে দেখলাম, প্রথমে নিচের ঘরে যে বেডরুমটা ছিল, বেডরুমে দেখলাম যে কেউ আছে কি নয়। ভালোভাবে সবকিছু চেক করার পর দেখলাম ঘরে কিন্তু কেউ নেই, পুরো ফাঁকা। আমি বললাম, বাহ, এ তো ভালো ব্যাপার। এবার আমি ঘরে ঢুকে ওখান থেকে কি তুলবো, কি নিয়ে যাওয়া যায়, আর কোন জিনিস এরকম যে ওই জানলা থেকে বেরোতে পারে, এরকম জিনিস খুঁজছি, যেটা একটু দামিও হবে। তো এইদিক ওইদিক বেশ খুঁজতে খুঁজতে আমি কিন্তু কয়েকটা জিনিস দেখলাম, যেগুলো দেখে মনে হলো একটু দামি। ঠিক ওগুলো হলো ওই পিতল, সেই ভারী ভারী ধরনের বাটি, গ্লাস, আর ছোট কিছু বাসন টাসন ছিল, এগুলো দেখলাম। ওগুলো দেখি কিন্তু আমি চুপচাপ আমার ব্যাগে ভরে নিলাম। ব্যাগে ভরে আমি ভাবলাম দেখি এদের তো উপরেও দু চারটে ঘর আছে, ওখানে কিছু পাই নাকি ভালো। তো আমি যখন উপরের দিকে উঠি, তখন দেখি নিচ থেকে আওয়াজ আসছে। আমি বললাম, হ্যাঁ, এ কি বাড়িতে লোক ছিল নাকি, আমি কি ভুল দেখলাম নাকি? তো ভালো করে দেখা উচিত ছিল, তো ঝামেলায় পড়ে যাবো এক্ষুনি, মার খেয়ে মরবো আজকে আমি, আজকে বোধহয় ধরা পড়বো আমি। এই ভেবে আমি চুপচাপ করে ওই সিঁড়ির মধ্যে আর না উপরে যাই না নিচে নামি, চুপচাপ ওখানেই বসে পড়ি। দেখলাম একটুখানি ক্ষণের জন্য কিন্তু পায়ের আওয়াজ হলো ঠিক ওই বেডরুমটায়, যেটার মধ্যে কিন্তু আমি আগেই চোখ দিয়ে মাথা গুলিয়ে ভালো করে দেখে নিয়েছি যে কেউ আছে কি নয়, কিন্তু কেউ ছিল না তখন। তো যাই হোক, আমি কিছুক্ষণ ওরকম বসে থাকার পর দেখলাম কিন্তু সব নিস্তব্ধ হয়ে গেল। ওটা দেখার পর আমি ভাবলাম বোধ হয় আমার কোনো ভুল, আমি হয়তো মাথায় ভাবছি কেউ আছে আছে বলে, ওই জন্য মনে হয় আমার আওয়াজটা এরকম মনে হলো। আর যদি কেউ থাকে হয়তো সে শুয়ে পড়েছে, তো বাবা উপরে যাই বলে যখন আমি উপরে উঠি, এক মুহূর্তের জন্য আমার মনে হলো কেন কি এরকম সিঁড়িটা উঠে গিয়ে আরেকটা সিঁড়ি উঠে গেছে, যেটা চলে যাচ্ছে ছাদে, আর তারপর এইদিকে ঘুরে একটা গলি মতো, যেখানটা মানে বেলকনিও, আবার ওখানে ঘরও আছে দুটো। তো যখন আমি ওই ঘরের দিকে ঘুরছি, তখন হঠাৎ আমার মনে হলো কিছু ক্ষণিকের জন্য যে ঠিক আমার পেছন দিকে দুটো সিঁড়ি উপরে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি যখন এরকম ঘুরতে গেছি, আমার যখন হঠাৎ মনে হয়, আমি তখন ঘুরি, দেখলাম কিছুই নেই। দূর বাবা, কি মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে তো একটা কিছু গন্ডগোল হবে, আমি এটা মনে মনে বলি ভয়তে। এইটা বলার পর কিন্তু আমি ওই ঘরের গেটের দিকে চলে যাই। গেটটা খোলার চেষ্টা করলাম, প্রথম গেটটা দেখলাম বন্ধ, গেটটা লক করা। তো যাই হোক, পরের গেটটা যখন আমি খুলতে যাই, পরের গেটটা দেখলাম সেম বন্ধ, ওটাও খোলা যাবে না। আমি বললাম, যা, উপরে তো দুটোই গেট বন্ধ, খোলা যাবে না, দেখি এই জানলা দিয়ে যদি মুখ বাড়িয়ে কিছু দেখা যায়। ওখানে একটা জানলা করা ছিল একটা ঘরের, তো ঘরের জানলাটা দেখলাম, টানাটানি করে দেখলাম খোলা যায় নাকি হালকা হাতে। তো দেখলাম ওই জানলাও কিন্তু খোলা যাচ্ছে না। তখন বুঝলাম মানে উপরের যা ব্যবস্থা আছে এখান থেকে কিছুই নিয়ে যাওয়া যাবে না, সব কটাই জানলা গেট সবই বন্ধ। যাই হোক, দেখি সিঁড়ি ঘরে যদি ঠাকুর ঘর থাকে, ওখান থেকে যদি কিছু বার করা যায়। আমি টুকটুক করে ওই সিঁড়ি ধরে ছাদের দিকে এগোই, যে ছাদের উপর যদি ঠাকুর ঘর থাকে ওখান থেকে কিছু পাই। তো উঠে দেখলাম ওখানে ঠাকুর ঘর তো নেই, উল্টে
ওই নোংরা জিনিসপত্র, এই মানে বস্তা, এই বালির বস্তা, এই ওই এইসব রাখা, মানে যেগুলো একটাও কাজের নয় আমার। আমি বললাম এখান থেকেও কিছু নেবার নেই, বেকার বেকার বোধহয় এত রিস্ক নিয়ে ঢুকলাম। যাই হোক, ওই বাসন টাসন নিয়েছি, ওগুলো দিয়েই কাজ বেরিয়ে যাবে, ওগুলো নিয়ে বেরিয়ে যাই। যখন আমি ওগুলো দেখে পেছন দিকে ঘুরি, তখন দেখি ঠিক যে সিঁড়িটা ঘুরছে, ওই সিঁড়ির ঘোরার ওই জায়গাটায় একজন দাঁড়িয়ে রয়েছে। বেশ একটা ছাবা মতো, একটা ছাবা মূর্তি যেটাকে বলা হয়, দাঁড়িয়ে রয়েছে। আমার তো দেখে মাথা খারাপ, কেন কি প্রথম তো আমি ভেবেছি ওটা কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে যে আমাকে দেখছে যে আমি কি করছি, এবার বোধহয় আমার পিঠে বাজবে কিছু ডান্ডা, আমি তখন এটা ভাবি। কিন্তু খানিকক্ষণ দেখার পর তো মানে কিছু সেকেন্ডের মধ্যে আমার রিয়েলাইজ হলো এটা দেখার পর যে এটা কোনো মানুষ নয়, এটা কোনো ভৌতিক জিনিস, এটা কোনো ছাবা। যখন আমি এই জিনিসটা দেখি তখন তো আমার আরো মাথা খারাপ। তখন আমি কি করব? ছাদের গেট বন্ধ, আমি না ওইদিকে যেতে পারবো, না আমি নিচে যেতে পারবো, আমি কি করব? তখন আমি কি করি, ওই দু পা সিঁড়ি থেকে নেবেই আমি উপর থেকে ওই নিচের সিঁড়িতে ঝাঁপ মারি। যখন আমি ঝাঁপ মারি তখন আমার পায়ে বিশাল জোরে লাগে, কেন কি সিঁড়ির মধ্যে আমি দাঁড়াতেই পারিনি। একে তো অন্ধকার, তার মধ্যে ওরকম একটা ছাওয়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে আমার মাথা খারাপ। আমি ওটায় ঝাঁপ মারি কিছুভাবে। যখন আমি ঝাঁপ মেরে আসছি ল্যাংড়াতে ল্যাংড়াতে, মানে সিঁড়ি থেকে আর দু তিনটে সিঁড়ি বাকি, যখন আমি ওরকম ভাবে আসছি দু তিনটে সিঁড়ি নেবে, পা তো যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, মানে বাবা কি মা বলে চিল্লাই এক্ষুনি, কিন্তু চেল্লাতেও পারবো না। আমি যখন দু তিনটে সিঁড়ি ওরকম ভাবে কিছুভাবে নামছি, তখন দেখি যে সামনে ওই ডাইনিং প্লেসটা ছিল, ওই ডাইনিং প্লেসের ওখানে ওই জিনিসটা দাঁড়িয়ে। তখন আমি ভাবছি কি করবো রে বাবা, এ উপরে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে কোথায় যাব আমি। আমি যখন পেছনে ঘুরে তাকাই, দেখলাম ওই ছাওয়া মূর্তিটা কিন্তু ওই সিঁড়ির ওখানে নেই, ওটা চলে এসছে নিচে, ওই ডাইনিং প্লেসের সামনেটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক যে রান্নাঘরটা ঢুকবো ওইখানটাই দাঁড়িয়ে রয়েছে। যখন আমি এটা দেখি তখন আমার আরো মাথা খারাপ। আমি বললাম এবার আমি কি ফাস্তা কলে পড়লাম, আমি এবার করবোটা কি? আমি উপরেও যেতে পারবো না এই পায়ে ব্যথা নিয়ে, নিচেও নামতে পারবো না, এখানেই দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বাবা কি মা বলে ওই পায়ের ব্যথা নিয়ে কিছুভাবে মনের সাহস জাগিয়ে আমি চোখ বন্ধ করে বললাম জয় মা তারা বলে, আমি ওখান থেকে কিছুভাবে ওই লেংড়ে লেংড়েই দৌড় দিই, মানে ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়াচ্ছি। ওরকম ভাবে কিছুভাবে আমি দৌড়ে ওইখান থেকে যে ব্যাগটা ছিল আমার রাখা, ওই বাসন টাসন, ওই ব্যাগটাকে তুলে আমি ছুঁড়ে মারি জানলার বাইরে। ওখান থেকে আমি কিছুভাবে চেপে চুপে গলি, গলে তো মানে পা তো নিচে রাখতে পারি না, আমি ডিগবাজি খেয়ে পড়লাম জানলার থেকে নিচে। আমার কোমরের মধ্যে লাগলো, কিন্তু ওটা বেশি ব্যথা লাগেনি, পায়ের ব্যথাটা সব থেকে বেশি যন্ত্রণা করছিল। বাসনটা তুলি, জানলা ওরকমই খোলা পড়ে, আমি চুপচাপ ওইটাকে নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে জঙ্গলের রাস্তা দিয়ে বেরোচ্ছি। জঙ্গলের রাস্তা দিয়ে কি বেরোবো, জঙ্গলের রাস্তা দিয়ে বেরোচ্ছি, সামনে একটা আম গাছ, আম গাছের তলায় ঠিক বুঝতে পারছি ওই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম হে ভগবান, এ কি ঝামেলায় পড়লাম আমি। ঘরে শান্তি নেই, ঘরে এই জিনিসটা পিছু কুচলে, এবার বাইরে। আমি ওখান থেকে কিছুভাবে একটা অন্য পথ ধরলাম, ওটা কিন্তু পুরো জঙ্গলেরই পথ, ওটা কিন্তু কোনো রাস্তা করা নেই ওখান থেকে, মানে ওই কচু গাছ, মানে জংলি গাছ ওই সবের উপর দিয়ে আমি ওই ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছি। কিছুভাবে গিয়ে আমি ওই পাড়ার গলিতে উঠলাম, ওখান থেকে গিয়ে সিধা আমি চুপচাপ চলে যাই বাড়ি। পাড়ার রাস্তায় কিন্তু ওই জিনিসটাকে আমি দেখতে পারিনি। বাড়িতে যাবার পর আমার বিশাল জ্বর, বিশাল জ্বর। কিন্তু তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর জানি না, এখন শরীরটা একটু ভালো আছে, তাই জন্য একটুখানি আমি ভাবলাম হয়তো ভয় লেগেছে, ভয় পেয়েছি বা সেই জিনিসটা নজর দিয়েছে, তাই জন্য এই যাচ্ছিলাম মাজারে ঝাড়ানোর জন্য। আর এই তোর সাথে দেখা। তো এই ছিল কিন্তু বিশ্বজিতের ঘটনা, মানে চুরি করতে গিয়ে ভূত এদের পাল্লায় পড়েছে বিশ্বজিৎ ভাই। তো বেশ ঘটনাটা বড়ই অদ্ভুত, বড়ই ভৌতিক। মানে এক তো একটা মানুষ একটা বাড়িতে চুরি করতে গেছে, যে অভাবে নয় স্বভাবে চোর, যাই হোক,
তো চুরি করতে গেছে, তার মাথায় আগে থেকেই একটা জিনিস ঘুরছে যে এই ঘরে কেউ আছে কি নয় বা ধরা পড়ে যাব কি নয়। তারপর আবার একটা এরকম ভৌতিক ব্যাপারের মানে পাল্লায় পড়া, মানে বেশ অদ্ভুত কিন্তু ঘটনাটা, বেশ দারুণ এক ঘটনা। ঈশান ভাইকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা পাঠানোর জন্য। আর তোমরাও যদি এমন ঘটনা পাঠাতে চাও, তোমাদের লাইফের কোনো যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে, ভৌতিক এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু তোমরা ওগুলো পাঠাতে পারো। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাঠাতে পারো। তোমাদের সোনা দিদিভাইয়ের ইনস্টাগ্রামটা কিন্তু অলরেডি তোমরা জানো, কিন্তু তাও আরেকবার বলে দিচ্ছি, তোমাদের সোনা দিদিভাইয়ের ইনস্টাগ্রাম আইডি হলো স্টোরি টেলার সোনা। আর আমার যে ইনস্টাগ্রাম আইডি সেটা কিন্তু আমি স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। আর তাও একবার বলে দিই, classy.prince আমার ইনস্টাগ্রাম আইডি। তোমরা কিন্তু ওখানে গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স, যে ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আছে ওগুলো পাঠাতে পারো। আর যদি আমার সাথে কথা বলতে চাও পার্সোনালি, তাহলে কিন্তু তোমরা ওখানে আমাকে মেসেজ করতে পারো, তোমাদের সাথে পার্সোনালি কথা বলা যাবে। তো যাই হোক, তো এই রইলো আজকের ঘটনাটা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো, ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই। তো প্রথম আমাদের কমেন্ট আছে শান্তার দুনিয়া, প্রদীপ দাস, অ্যাঞ্জেলিনা সোরেন, নন ভাই, প্যান্থার গেমিং ওয়াইটি, সরিনা উদ্দিন, টিনা আচারিয়া, সুপর্ণা, সরিনা উদ্দিন আরেকবার কমেন্ট করেছেন, বাবলি মল্লিক, হোয়াইট কিং, প্রিঙ্কি সাহা, টিনা আচারিয়া আবারও একবার কমেন্ট করেছেন, টুকু সাওয়ারবাল, রূপা দে, নেহা মাইতি আবারও কমেন্ট করেছেন আর অনেক অনেক হার্ট পাঠিয়েছেন। সুজাতা দাস, বনানী কর্মকার, রিয়া দেবনাথ, মঞ্জুষা নন্দী, প্রিঙ্কি দেবনাথ, প্রিয়াঙ্কা নন্দী, উদিতা দি, সুখদেব পাঞ্চাল। তো এই রইলো আজকের কমেন্ট। আর তোমরা অনেক অনেক হার্ড কমেন্ট করেছো, দেখো তোমাদেরকে আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখো কত কত হার্ড কমেন্ট করেছো তোমরা। এরকমই এত এত হার্ড পাঠাতে থাকো, খুব ভালো লাগে। ঠিক আছে, প্রদীপ দাস দাদাভাই বলেছে দারুণ ঘটনা। অ্যাঞ্জেলিনা ওরেন উনিও লিখেছেন ঘটনাটা ভালো লাগলো। নন ভাই লিখেছে আমাদের খুবই ভালো ঘটনা হয়েছে প্রিন্স দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। প্যান্থার গেমিং ওয়াইটিও কমেন্ট করেছেন গুড স্টোরি প্রিন্স, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। তো আরও দেখো সারিনা উদ্দিন অনেক অনেক হার্ট পাঠিয়েছেন, সুপর্ণা অনেক হার্ট পাঠিয়েছেন, বাবলি মল্লিক দিদি ভাই আমাদের কমেন্ট করেছে ঘটনাটা বেশ ভয়ের ছিল, খুব ভালো লাগলো প্রিন্স। আমাদের হোয়াইট কিং 7776 কমেন্ট করেছেন সোনা ঘটনাটা দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ হোয়াইট কিং। তারপর পিঙ্কি সাহা ঘটনাটা কিন্তু হেভি ছিল ভাই, কাকু কবে আসবে আমাদের ঘটনা শোনাতে? খুব তাড়াতাড়ি আসবে, চিন্তা করো না। তোমাদের কাকু মানে আমার দাদু একটুখানি ব্যস্ত থাকে তো কাজের মধ্যে, তো উনিও সময় পায় না। আর সব থেকে বড় কথা কি বলতো, ওনার সময় আর মায়ের ঘটনা বানানোর সময়টা না একটু ডিফারেন্ট। মানে মা যখন ঘটনা বানায় সেই সময় কিন্তু উনি বাড়িতে প্রেজেন্ট থাকে না, তো ওই জন্য একটুখানি অসুবিধা হয়ে যায়, যার কারণে কিন্তু আনা যায় না। কিন্তু একদিন ঠিক সময় করে নিয়ে আসবে। টিনা আচারিয়া কমেন্ট করেছেন থ্যাঙ্কস ভাই নামটা বলার জন্য, ভালো থেকো, একদম তুমিও খুব ভালো থেকো। আর থ্যাংক ইউ বলবে না, একই পরিবারের সদস্য সবাই আমরা। টুকু সাওয়ারওয়াল আমাদের কমেন্ট করেছে প্রিন্স তোমার কথা শুনতে খুব ভালো লাগে, তুমি ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ বেটা, থ্যাংক ইউ সো মাচ। আপনিও কিন্তু একদম ভালো করে থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর এমনই ভালোবাসা ভরা কমেন্ট করতে থাকবেন। রূপা দে আমাদেরকে অনেক হার্ট পাঠিয়েছেন, ভালো থেকেও লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনিও ভালো থাকবেন। আর হ্যাঁ, তো আরও অনেক কমেন্ট আছে যেগুলো কিছু বাংলায় আছে, যেগুলো আমি পড়তে পারবো না, তোমরা জানোই। তারপর আমাদের রিয়া দেবনাথ লিখেছে কেমন আছো প্রিন্স ভাই, তোমার শরীর ঠিক আছে কি না জানিও। আমার শরীর একদম পারফেক্ট আছে, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি একদম পারফেক্ট আছি, শুধু কোমরের ব্যথাটা ওই 10% আছে, তোমাদেরকে বললামই আমি। তারপরে পিঙ্কি দেবনাথ আমাদের কমেন্ট করেছে বাবু তুমি কেমন আছো, মার শরীর কেমন আছে জানিও। আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে, আর মায়ের শরীরও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ভালো আছে। প্রিন্স কেমন আছো, প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছেন আমি ভালো আছি, তুমি কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো
তো এই ছিল। আর হ্যাঁ, উদিতাদি, প্রিন্স তুমি খুব ছোট করে গল্প বলো, এটাই ঠিক। হ্যাঁ, আমি যেরকম ঘটনা আসে সেরকম বলি, ঠিক আছে? মানে যদি বড় ঘটনা আসে তো বড় বলি, যদি ছোট আসে তো ছোট বলি। আর সব থেকে বড় কথা কি বলতো, বড় যে ঘটনাগুলো আছে না, যেগুলো 40-50 মিনিট 1 আওয়ারের ঘটনাগুলো হয়, মানে একটুখানি বড় ডিটেলসে, ওই ঘটনাগুলো আমি মায়ের উপরেই ছেড়ে দিই বলার জন্য। কেন কি বলতো, মায়ের বাংলাটা খুব স্পষ্ট, তো মা তোমাদেরকে বুঝিয়ে ভালো করে বলতে পারবে। আমার বাংলাটা এখনো অতটা স্পষ্ট না, তাই জন্য আমি কিন্তু বড় ঘটনাগুলো বলি না। তো যাই হোক, আর সুখদেব পাঞ্চাল ভাই, দাদা ভাইও কিন্তু আমাদের অনেক হার্ট পাঠিয়েছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, দাদা ভাই, দিদি ভাই, আমার বয়সী যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসার ভরা কমেন্ট করার জন্য। এমনই কিন্তু ভালোবাসা ভরা তোমরা কমেন্ট করতে থাকো, এরকমই ভালোবাসা আশীর্বাদ দিতে থাকো। আজকের জন্য এই অবধি রইলো, আবার দেখাবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।